আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা অনেক ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আপনারা সুন্দরভাবে আছেন। যাই হোক, আমরা আজকে 17তম বিসিএসের প্রশ্ন সমাধান করতে চলেছি। তো শুরু করা যাক। আমাদের প্রথম সেন্টেন্সটা এখানে আমরা খেয়াল করি যে কি আছে। প্রথম বাক্যটা আছে দ্য সেন্টেন্স উইথ কারেক্ট পাংচুয়েশনস, অর্থাৎ সঠিক পাংচুয়েশনে কোন বাক্যটা আমার এখানে আছে। আচ্ছা, তার আগে আমরা একটা বিষয় এখানে খেয়াল করি যে এই সেন্টেন্সটার মেইন থিম সেটা হলো অ্যাপোজিটিভের ব্যবহার। এই অ্যাপোজিটিভটা হচ্ছে সেইটা আমি বলি যে হোয়াট ইজ অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভটা কী? অ্যাপোজিটিভ হচ্ছে সেইটা বা সেই বিষয় যেটা নাউনের পরে বসে নাউন সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য দেয়, সেটাই হচ্ছে অ্যাপোজিটিভ। এবং এইটা ব্যবহারের নিয়ম হলো নাউন বসবে, তারপরে একটা কমা বসবে, তারপরে ওই অ্যাপোজিটিভ আবার কমা, তারপর হচ্ছে পরবর্তী অংশ। তাহলে এই নিয়ম অনুযায়ী একমাত্র আমরা দেখি যে মারিয়া কমা মাই স্টুডেন্ট কমা আর বাকি অংশ ইজ অন লিভ টুডে, অর্থাৎ এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার যে মারিয়া মাই স্টুডেন্ট ইজ অন লিভ টুডে। মারিয়া আমার ছাত্রী, সে আজ ছুটিতে। তো এখানে এই যে মারিয়ার পরে কমা এবং এই যে মাই স্টুডেন্ট, মারিয়া আসলে কে? সে হচ্ছে মাই স্টুডেন্ট, আমার ছাত্রী। এই মারিয়া সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে এবং বাকি অংশ এভাবে বসে গেল, মারিয়ার পরে কমা মাই স্টুডেন্ট কমা বাকি অংশ। কিন্তু আর বাকি যে সেন্টেন্সগুলো কিন্তু এই নিয়মে এই রুলস ফলো করেনি, এই কারণে বাকি তিনটা ইনকারেক্ট। ওকে, আচ্ছা, পরবর্তী দ্য অ্যান্টোনিম ফর ইনিমিক্যাল। ইনিমিক্যাল এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কোনটা? ইনিমিক্যাল যেটা হচ্ছে শত্রুতা। ইনিমিক্যাল মানে কি? শত্রুতা। তাহলে এই ইনিমিক্যাল মানে শত্রুতা বা ক্ষতিকর। তাহলে সেইটা যদি হয় তাহলে এর বিপরীত শব্দ কোনটা হবে? এখানে আছে ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি মানে কি? বন্ধু ভাবাপন্ন। তাহলে বন্ধু ভাবাপন্ন এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার, যে ইনিমিক্যাল মানে শত্রুতা, ফ্রেন্ডলি মানে বন্ধু ভাবাপন্ন। আচ্ছা, হোস্টিল মানেও বিরোধী, এই হোস্টিল মানেও বিরোধী, এটা হবে না, এটা হচ্ছে এই ইনিমিক্যালের সাথে যায়, ক্ষতিকর। তারপর হচ্ছে ইনডিফারেন্ট মানে উদাসীন, অ্যাংরি মানে রাগান্বিত, এগুলোর একটাও হবে না। দ্য সিনোনিম অফ ফর ইফেস। হ্যাঁ, ইফেস শব্দটার অর্থ কী? এই ইফেস মানে হচ্ছে কোনো কিছু মুছে ফেলা। ইফেস মানে কি? ইফেস শব্দটার অর্থ হচ্ছে কোনো কিছু মুছে ফেলা বা নিশ্চিহ্ন করা। তো ইফেসের সাথে কোন শব্দটা আমরা যাই তার আগে আমরা প্রত্যেকটা শব্দের অর্থগুলো জেনে নিই। এই ইমপ্রুভ মানে উন্নতি করা, আর হচ্ছে ইমপ্রুভ অর্থ উন্নতি করা। এক্সাস্ট, এই এক্সাস্ট মানে যেটা হচ্ছে নিঃশেষ করা, কোনো কিছু নিঃশেষ করে দেয়া, এটা হচ্ছে এক্সাস্ট। আর রাব আউট মানে কোনো কিছু মুছে ফেলা। তাহলে ইফেস মানে যেহেতু মুছে ফেলা, শেষ করা, তাহলে এই রাব আউট মানে কিন্তু এর অর্থটাই এর সাথে যায়, যে রাব আউট মানে মুছে ফেলা। রাব আউট মানে কি? মুছে ফেলা। আর ইফেস মানেও কি করা? মুছে ফেলা, নিশ্চিহ্ন করা। তাহলে সমার্থক শব্দ হচ্ছে রাব আউট। আমার পরবর্তী আছে কাট আউট। এই কাট আউট মানে কি? কাট আউট মানে কোনো কিছু কেটে নেওয়া, তাহলে এটা হবে না, কাট আউটটা হবে না। তাহলে এখানে আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে এক্সাস্ট ও হবে না, ইমপ্রুভও হবে না, কাট আউট হবে না। তাহলে রাব আউটটা কিন্তু আমার হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। রাব আউট মানে কি? মুছে ফেলা। তাহলে রাব আউট মানে মুছে ফেলা, ইফেস মানেও মুছে ফেলা। আর এখানে যে এক্সাস্ট শব্দটা দেখছি, এই এক্সাস্ট শব্দের অর্থটা হচ্ছে যেটা ক্ষয় করা বা ক্লান্ত করা। ক্ষয় করা, ক্লান্ত করা বা পরিশ্রান্ত করা বা শেষ করা। তো এখানে আমার অর্থের দিক দিয়ে সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট রাব আউট। দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স উই ডোন্ট লাইক আইডল পিপল। আমরা কি করি না? আইডল পিপল বা অলস লোকদের আমরা কি করি না? পছন্দ করি না। তো
তাহলে এখানে প্যাসিভ ভয়েস করতে হলে আমাকে কি করতে হবে, প্রথমে দেখতে হবে যে এটা কোন টেন্সে আছে। ওই ডোন্ট লাইক, এই ডোন্ট লাইকটা হচ্ছে কিন্তু এখানে প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয়েছে, তাই না? তাহলে উই ডোন্ট লাইক আইডল পিপল, আমরা কি করি না, আইডল পিপলদের, অলস লোকদের আমরা পছন্দ করি না। তাহলে আইডল পিপল প্রথমে আসবে। আইডল পিপল কি প্লুরাল না, তাহলে প্রথমে আসবে আইডল পিপল। এরপরে যেহেতু প্লুরাল প্রেজেন্ট ফর্ম, তাহলে আর আসবে, আইডল পিপল আর। এরপরে নট আসে, যেহেতু ডোন্ট এটা হচ্ছে নেগেটিভ, তাহলে আর নট হবে, তাহলে আইডল পিপল আর নট। আর এরপরে যে ভার্ব থাকে লাইক, এর ভিতরে হচ্ছে লাইক, তাহলে আইডল পিপল আর নট লাইকড, বাই বসে গেল এবং উই এর অবজেক্ট আস। তাহলে আইডল পিপল আর নট লাইকড বাই আস, অর্থাৎ অলস লোক আমাদের দ্বারা পছন্দকৃত নয়। আর বাকিগুলো কিন্তু এখানে এই নিয়ম ফলো করেনি ভয়েস চেঞ্জের, এই জন্য হবে না। তাহলে এখানে গ নম্বরটাই কিন্তু কারেক্ট অ্যান্সার। গ নম্বরটাই কারেক্ট অ্যান্সার। আচ্ছা 26, দ্য কারেক্ট সেন্টেন্স অফ দ্য ফলোয়িংস। আচ্ছা নিচের কোনটা কারেক্ট সেন্টেন্স সেটা আমাকে বলতেছে। আচ্ছা এখানে খেয়াল করি, এখানে মূলত যে বিষয়টা দিয়েছে সেটা যে এখানে সুপারলেটিভ ফর্মের যে একটা ব্যবহার, সেই ব্যবহারটা কিন্তু এখানে দেখিয়েছে। যেমন এই যে লং এর যে ব্যবহারটা সেখানে দেখিয়েছে, যেমন লং, লঙ্গার, লংগেস্ট। আর এখানে দি নীল, নীল বলতে কি, নীলনদ, নীলনদকে বোঝানো হয়েছে। এখানে ঘ নম্বরটাই কারেক্ট অ্যান্সার হবে। কেন কারেক্ট অ্যান্সার হবে এটা আমি বলছি, এবং বাকিগুলো কেন হবে না সেটাও বলছি। দ্য নীল ইজ দ্য লংগেস্ট রিভার ইন আফ্রিকা, অর্থাৎ আফ্রিকার সব থেকে দীর্ঘ নদী হচ্ছে নীল, নীলনদ। নীলনদ হচ্ছে সব থেকে দীর্ঘ নদী। তাহলে দি নীল বসলো, এরপরে ইজ এবং দ্য লংগেস্ট সুপারলেটিভ ফর্ম এবং নাউন এবং বাকি অংশ। আচ্ছা এটা কেন হবে না, নীল ইজ লংগেস্ট রিভার, এই যে যেহেতু নীল একটা নদের নাম, নীল নদ, তাহলে এর আগে অবশ্যই দি বসা উচিত ছিল, এটা বসে না, এই জন্য এটা ইনকারেক্ট। দি নীল ইজ দা, এই যে সুপারলেটিভের আগে দি বসে, কিন্তু এখানে কিন্তু বসেনি, যেহেতু বসেনি এই জন্য এটা ইনকারেক্ট। ক নম্বর, দি নীল ইজ লংগেস্ট, এখানেও হবে না, কেননা এখানে সুপারলেটিভের আগে দি বসে নাই। তাহলে সবগুলো এখানে কি হয়ে গেল, এই তিনটা ভুল, এবং এই এলটা এখানে ক্যাপিটাল লেটার দিছে, এই জন্য এটা আরও বড় ভুল। তাহলে সবগুলো এই তিনটাই হচ্ছে কি ইনকারেক্ট, তিনটাই কি ইনকারেক্ট, আমি লাল কালি দিয়ে মার্ক করে দিলাম, এই জন্য এটা হবে না। ওকে। আচ্ছা ব্রাউনিং ওয়াজ দ্য কম্পোজার অফ এনি অফ দ্য ফলোয়িং পোয়েমস, অর্থাৎ ব্রাউনিং নিচের কোন কবিতাগুলোর মধ্যে রচনাকারক ছিল। কম্পোজার মানে যে হচ্ছে রচনাকার বা যে লেখক, কে লেখক ছিল এটা আপনারা কি বলতে পারেন? এখানে আমরা খেয়াল করি, ব্রাউনিং হচ্ছে তিনি এই যে অ্যান্ড্রিয়া ডেল সার্টো, অ্যান্ড্রিয়া ডেল সার্টো, এই লেখাটি কিন্তু তার, হ্যাঁ, অ্যান্ড্রিয়া ডেল সার্টো এই লেখাটি লিখেছেন রবার্ট ব্রাউনিং, অর্থাৎ এটাই কারেক্ট অ্যান্সার। দ্য রাইট ওয়ার্ড টু ফিল ইন দ্য গ্যাপস উইথ ফলোয়িং সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটার কোনটা গ্যাপ হবে সেটা বলা হয়েছে যে গিভ হার এ টেলিফোন নাম্বার টু রিং, তাকে কি করো, একটা টেলিফোন নাম্বার তাকে দাও, ড্যাশ শি গেটস লস্ট। হ্যাঁ, এখানে অর্থটা এমন বোঝাচ্ছে যে তাকে একটা ফোন নাম্বার দাও। এখানে আমি এইগুলোর অর্থ আগে বলি। এই উইদার মানে কি যদি, উইদার মানে কি যদি, আর ইনকেস মানে কি, এখানে যে ইনকেস আছে, ইনকেসটা মানে ক্ষেত্রে, আনলেস মানে যদি না, পারহাপস মানে সম্ভবত। তো এখানে আমরা একটা বিষয় খেয়াল করি, যেটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স, এবং এই কমপ্লেক্স সেন্টেন্সটা থাকার কারণে আমার উইদার, WACTICR, উইদার, নট ওয়েদার, এটার উচ্চারণটা হবে কিন্তু উইদার। এই উইদার এই কনজাংশনটা কিন্তু এখানে আমার ব্যবহার হবে। উইদার মানে তাকে একটা ফোন নাম্বার দাও, ইন উইদার শি গেটস লস্ট, হ্যাঁ, যদি সে এটা মানে হারিয়ে না ফেলে, এরকম সেটা বোঝাচ্ছে। তাহলে এখানে ইনকেসটাই কিন্তু
রাইট, আর এর শুধু সরি এখানে ওয়েদারটাই রাইট, আর ইনকেস শুধু ইনকেস বসে না, এটা ইনকেস থাকলে এরপরে কিন্তু ইনকেস অফ হওয়া উচিত ছিল। তাহলে উইদারটাই কারেক্ট। তাকে একটা ফোন নাম্বার দাও, উইদার সি গেট লস্ট, সেটি হারায় কিনা, যদি সে হারায়, যদি সেটা হারিয়ে ফেলে, এই ধরনের অর্থই আর কি বোঝাচ্ছে। আচ্ছা, নাম্বার 29, দ্য সিনোনিম ফ্রাঞ্চাইজ। এই ফ্রাঞ্চাইজ মানে কি? ফ্রাঞ্চাইজ বলতে এটা হচ্ছে বিশেষ সুবিধা। ফ্রাঞ্চাইজ শব্দটার অর্থ কি? বিশেষ সুবিধা। তো বিশেষ সুবিধা বলতে এখানে কি? এই প্রিভিলেজ, এই প্রিভিলেজ মানেও কিন্তু বিশেষ সুবিধা। তো ফ্রাঞ্চাইজ মানেও বিশেষ সুবিধা, প্রিভিলেজ মানেও বিশেষ সুবিধা। তো এই কারণে এখানে এই প্রিভিলেজ শব্দটাই কারেক্ট। আর বাকিগুলো এত বিস্তারিত বলতে গেলে আমার এখানে সময়ের ব্যাপার। টু অপোজিট, দি অপোজিট ওয়ার্ড অফ স্লাগিশ। স্লাগিশ মানে কি? স্লাগিশ মানে যেটা হচ্ছে খুবই ধীর বা মানে ধীর গতি আর কি। এই স্লাগিশ শব্দটার হচ্ছে ধীর গতি। তাহলে অ্যানিমেটেড মানে প্রাণবন্ত, ডাল মানেও কিন্তু ওই একই অর্থই বোঝায়। ডাল মানে যেটা হচ্ছে ধীর গতি বা সে মানে অকেজ, যার দ্বারা কোনো কিছু হয় না। হেভি মানে ভারী, স্লো মানে ধীর। তাহলে এই তিনটাই কিন্তু স্লাগিশের সাথে যায়। আর বিপরীত শব্দ একমাত্র এই সেন্টেন্স অনুযায়ী যে অ্যানিমেটেড। অ্যানিমেটেড মানে কি? প্রাণবন্ত, যার মধ্যে প্রাণ আছে। তাহলে এটাই কিন্তু কারেক্ট। দ্য কারেক্ট স্পেলিং ইজ, অর্থাৎ সঠিক বানান কোনটা? সঠিক বানান কিন্তু এখানে আমরা খেয়াল করি এই হিউমেরাস। হিউমেরাসটা হচ্ছে সঠিক বানান। HUMO, হিউমোরাস, ROUS, রাস। HUMO, হিউমো, ROUS, রাস, হিউমোরাস, এটাই কিন্তু কারেক্ট। ইকুইভোকেশন। ইকুইভোকেশন মিনস, হ্যাঁ, ইকুইভোকেশন এর অর্থটা কি? ইকুইভোকেশনের অর্থটা হচ্ছে যে টু কন্ট্রারি থিংস ইন দ্য সেম স্টেটমেন্ট। অর্থাৎ ইকুইভোকেশন বলতে বোঝায় যে একই জিনিসের, একই বক্তব্যের যেটা হচ্ছে দুইটা অর্থ বোঝায়। একই বক্তব্যের দুইটা অর্থ বোঝানোকে আমরা ইকুইভোকেশন বলে থাকি। তাহলে এটাই কারেক্ট। When a person says he is all in, it means, মানে যখন একজন ব্যক্তি বলে যে হি ইজ অল ইন, সে কি? হি ইজ অল ইন। যখন কোনো ব্যক্তি বলে হি ইজ অল ইন, তার অর্থ কি বোঝায় সেটা বোঝাচ্ছে। তো হি ইজ অল ইন বলতে কি? হি ইজ ভেরি টায়ার্ড, তার মানে সে খুব ক্লান্ত। হি হ্যাজ অ্যারাইভ, সে পৌঁছেছে। হি হ্যাজ ফিনিশড প্যাকিং, সে কোনো কিছুর প্যাকিং করা শেষ করেছে, এমন কিছু। হি হ্যাজ গট এভরিথিং, সে সব কিছু পেয়েছে। আচ্ছা, এখানে আমি বলি যে হি দিয়ে অ্যাপোস্ট্রফি কমা এস মানে হি ইজ। এই হি ইজ অল ইন মানে কিন্তু এটা দ্বারা বোঝায় যে সে অত্যন্ত পরিশ্রান্ত। হ্যাঁ, অত্যন্ত পরিশ্রান্ত বা অত্যন্ত ক্লান্ত। তাহলে হি ইজ ভেরি টায়ার্ড। হি ইজ অল ইন মানে হি ইজ ভেরি টায়ার্ড, মানে সে খুব ক্লান্ত। তাহলে এটাই কারেক্ট। বিল অফ ফেয়ার। এই বিল অফ ফেয়ার এই শব্দটার অর্থটা কি? যেটা হচ্ছে এই বিল অফ ফেয়ার বলতে বোঝায় যে এ লিস্ট অফ ডিশেস অ্যাট এ রেস্টুরেন্ট। অর্থাৎ কোনো রেস্টুরেন্টের খাওয়ার পরে যে ফেয়ার, মানে তার যে কত খরচ আসলো সেটার একটা লিস্ট দেয়, এটাকে বলে বিল অফ ফেয়ার। এ লিস্ট অফ ডিশেস অ্যাট এ রেস্টুরেন্ট। এখানে এই যে এই বিল অফ ফেয়ার বলতে তাহলে কি বোঝায়? যে এ লিস্ট অফ ডিশেস অ্যাট এ রেস্টুরেন্ট। তার মানে বুঝি যে আমরা রেস্টুরেন্টে গেলে আমরা কি করি? আমাদের প্রথমে একটা আইটেম দেয়, তো সেই আইটেম থেকে আমরা কী করি? অর্ডার করি। তো এর অর্থটা হচ্ছে লিস্ট অফ ফুড দ্যাট ক্যান বি অর্ডার ইন এ রেস্টুরেন্ট। ঠিক আছে? তার মানে ওই লিস্টটা দেখেই আমরা তো অর্ডার করি, যেখানে অনেকগুলো খাদ্য তালিকা থাকে, ওই তালিকা দেখেই আমরা অর্ডার করি। এটাই হচ্ছে এ বিল অফ ফেয়ার, মানে এ লিস্ট অফ ফুড দ্যান ক্যান বি অর্ডার্ড ইন এ রেস্টুরেন্ট। অর্থাৎ এটাই হচ্ছে এ লিস্ট অফ ডিশেস অ্যাট এ রেস্টুরেন্ট। ওকে। নাম্বার 35, এ বুল মার্কেট। এ বুল মার্কেট মানে কি বোঝায়? হোয়াটস দ্য মিনিং অফ বুল মার্কেট?
হ্যাঁ, বুল মার্কেট যেটা হচ্ছে আমরা শেয়ারের বাজারকে বুঝে থাকি। হ্যাঁ, বুল মার্কেট, এই বুল মার্কেট মিনস দ্যাট শেয়ার প্রাইসেস আর, এই বুল মার্কেটের দ্বারাই, বুল মার্কেট বলতে বোঝায় যে শেয়ার প্রাইসেস, শেয়ারের দামগুলো কি করতেছে, বাড়তেছে না কমতেছে। তো বুল মার্কেট এটা হচ্ছে শেয়ারের মার্কেট যখন এর দামগুলো ঊর্ধ্বগামী, এই বুল মার্কেট বলতে শেয়ারের বাজারের ঊর্ধ্বগামী বাজারকে বোঝায়। তাহলে এ বুল মার্কেট মিনস দ্যাট শেয়ার প্রাইসেস আর রাইজিং, অর্থাৎ শেয়ারের বাজার দর কি করছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে দ্য শেয়ার প্রাইসেস আর রাইজিং। 36 ব্লু চিপস। এই ব্লু চিপস মানে কি? ব্লু চিপস আর, ব্লু চিপস বলতে বোঝায় নির্ভরযোগ্য ও মূল্যবান। ব্লু চিপস মানে কি? নির্ভরযোগ্য ও মূল্যবান জিনিসটাকে ব্লু চিপস বলে থাকে। তাহলে এই খর অ্যান্সারটা কিন্তু এখানে কারেক্ট। এই অর্থ অনুযায়ী ব্লু চিপস হচ্ছে, এখানে লেখা আছে যে ইন্ডাস্ট্রিয়াল শেয়ারস কনসিডার টু বি এ সেফ ইনভেস্টমেন্ট। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল শেয়ার যেটাকে একটা নিরাপদ ইনভেস্টমেন্ট বলা হয় বা বিনিয়োগ, সেটা তাহলে কি? ব্লু চিপস। রাজ ম্যাটার্স বলতে বোঝায় যেটা হচ্ছে এ নয়েজি অ্যাক্টিভিটি। নয়েজি অ্যাক্টিভিটিটাকে আমরা কি বলে থাকি? যেটা হচ্ছে রাজ ম্যাটার্স মানে কি? যেটা গোলযোগপূর্ণ কাজ, এ নয়েজি অ্যাক্টিভিটি। ওকে, শোরগোলপূর্ণ বা হইচইপূর্ণ যে পরিস্থিতি, সেটা হচ্ছে এ রাজ ম্যাটার্স অ্যাক্টিভিটি বা এ নয়েজি অ্যাক্টিভিটি। পরেরটা হচ্ছে ব্লকবাস্টার। ব্লকবাস্টার মিনস, ব্লকবাস্টার বলতে কি বোঝায়? আমরা বুঝি না যে ব্লকবাস্টার সিনেমা, তো এই ব্লকবাস্টার মানে কি? আমরা বলি যে ব্লকবাস্টার সিনেমা, কিন্তু এখানে ব্লকবাস্টার মানেটা কি আমরা একটু দেখি। এখানে এই ব্লকবাস্টার বলতে হচ্ছে বোঝাচ্ছে যে এই অর্থ অনুযায়ী এই পাওয়ারফুল এক্সপ্লোসিভ টু ডিমোলিশ বিল্ডিংস, অর্থাৎ কোনো বিল্ডিংকে ধ্বংস করতে আমরা যে বোমা ইউজ করি, সেটা হচ্ছে ব্লকবাস্টার। তাহলে ব্লকবাস্টার মানে কি? এ পাওয়ারফুল এক্সপ্লোসিভ টু ডিমোলিশ বিল্ডিংস, অর্থাৎ একটা শক্তিশালী বিস্ফোরক বা বোমা যা একত্রে অনেক বাড়িগুলোকে ধ্বংস করতে ব্যবহার হয়, সেটা হচ্ছে এ ব্লকবাস্টার। 39 এনি অফ দ্য ফলোয়িং পেয়ার্স আর লিটারেরি কোলাবরেটর্স, অর্থাৎ লিটারেরি কোলাবরেটর্স মানে কি? তার মানে সহযোগী, মানে একে অপরের সাথে কাজ করা, মিলিয়ে কাজ করা, সেটা হচ্ছে কোলাবরেটর্স। তো কে কে এর মধ্যে এনারা লিটারেরি কোলাবরেটর্স ছিল? এখানে এই যে শেলি এবং কিটস এনারা কিন্তু সাহিত্যিক কোলাবরেটর্স, মানে সাহিত্যিক একে অন্যের সহায়িকা, মানে একে অন্যজনের সাথে কোঅপারেটিভভাবে কাজ করে, সেটাই হচ্ছে কোলাবরেটর্স। তাহলে শেলি অ্যান্ড কিটস, এটাই কিন্তু কারেক্ট অ্যান্সার। নাম্বার 40 দ্য কারেক্ট সেন্টেন্স অফ দ্য ফলোয়িংস, অর্থাৎ নিচের কোনটি সঠিক বাক্য? এখানে এই যে ক্যাবিনেট মানে কি? মন্ত্রিসভা। এ নিউ ক্যাবিনেট হ্যাজ বিন সর্ন ইন ঢাকা। এখানে সোয়ার ইনটা কিন্তু বলতে বোঝায় যে কোনো প্রতিজ্ঞা বা শপথ গ্রহণ করাকেই আমরা কি বলি? কোনো সোয়ারিন বলে থাকি। সোয়ারিন মানে এখানে বুঝি, এই যে সোয়ারিন মানে কোনো কিছু শপথ করা, প্রতিজ্ঞা করা, এটাই হচ্ছে সোয়ারিন। তাহলে একটা নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছিল ঢাকাতে, তো এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। আর বাকিগুলো কেন কারেক্ট অ্যান্সার না সেটা বলি। যে নিউ ক্যাবিনেট হ্যাজ বিন সোয়ার্ন ইন, সোয়ারের পাস্ট ফর্ম হচ্ছে বা ভিতরি ফর্ম হচ্ছে সোয়ার্ন হলো। এই নিয়ম অনুযায়ী সোয়ার্নের পরে ইন বসলো, কিন্তু ইন ঢাকা, ইনটা নাই, এই কারণে এটা কারেক্ট নয়। এই নিউ ক্যাবিনেট হ্যাজ বিন সোয়ার্ন বাই, এটা হবে না, কেননা সোয়ার্নের পরে ইনটাই অ্যাপ্রোপ্রিয়েট। পরেরটা নিউ ক্যাবিনেট হ্যাজ বিন সোয়ার্ন ইন ঢাকা, এখানে এই যে কিন্তু হ্যাজ আছে কিন্তু এরপরে বিন নাই, এজন্য এটা হবে না, এবং ইনটাও নাই এখানে। তাহলে এটাই কারেক্ট। এ নিউ ক্যাবিনেট হ্যাজ বিন সোয়ার্ন ইন ঢাকা। ঢাকাতে একটা নতুন মন্ত্রিসভা গঠন করা হয় বা শপথ করা হয়। টু রিড বিটুইন দ্য লাইন মিনস টু রিড বিটুইন দ্য লাইন্স, অর্থাৎ টু রিড বিটুইন দ্য লাইন্সের অর্থটা কি সেটা বলতে চাচ্ছে। তার মানে টু রিড বিটুইন দ্য লাইন মিনস বলছে টু রিড কেয়ারফুলি টু ফাইন্ড আউট এনি হিডেন মিনিং, অর্থাৎ কোনো
হিডেন মিনিং মানে কি, যেটা হচ্ছে অন্তর্নিহিত অর্থ। কোনো অন্তর্নিহিত অর্থ খুঁজে বের করার জন্য সতর্কভাবে পড়াকেই কিন্তু টু রিড বিটুইন দ্য লাইন্স আমরা বলে থাকি। তাহলে টু রিড বিটুইন দ্য লাইন্স মিনস টু রিড কেয়ারফুলি টু ফাইন্ড আউট এনি হিডেন মিনিংস, অর্থাৎ সতর্কভাবে পড়া কোনো কিছুর অন্তর্নিহিত অর্থ খুঁজে বের করার জন্য। দ্য লাস্ট ওয়ার্ড অফ দ্য প্রুভার্ব, অর্থাৎ এই প্রবাদ বাক্যের, এটা একটা প্রবাদ বাক্য, এই প্রবাদ বাক্যের শেষ শব্দ কোনটা হবে সেটা জানতে চাওয়া হয়েছে। যে হ্যান্ডসাম ইজ দ্যাট হ্যান্ডসাম ডাস, এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য। তো প্রবাদ বাক্যের এটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি না, এটা হবে হ্যান্ডসাম ইজ দ্যাট হ্যান্ডসাম ডাস। এর অর্থটা হচ্ছে যে যার কাজ সুন্দর সেই সত্যিকারের সুন্দর। এটা দ্বারা আমরা আরও বুঝাই থাকি যে সৌন্দর্য মুখে বা শরীরে নয়, বরং কর্মেই কি করে প্রকাশ পায়। সৌন্দর্য মুখে বা শরীরে নয়, বরং কর্মেই প্রকাশ পায়। আমরা যদি আরও সহজভাবে বলি তাহলে বলে থাকি যে মানুষের সৌন্দর্য তার কাজ ও আচরণে ফুটে ওঠে, কেবল বাহ্যিক রূপেই নয়। তো হ্যান্ডসাম ইজ দ্যাট হ্যান্ডসাম ডাস, অর্থাৎ মানুষের সৌন্দর্য তার কাজ ও আচরণে ফুটে ওঠে, কেবল বাহ্যিক রূপেই নয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।